নারী ও পুরুষের মাঝে যে কোনো রকম পার্থক্য রয়েছে, পশ্চিমা দুনিয়া এটা স্বীকার করে না। একটা পুরুষ যা পারে একটা নারীও ঠিক তাই পারে। নিও লিবারেল দুনিয়ার পবিত্র বাক্য এটা। এই কালেমার বিরোধিতা করা ব্লাসফেমি। সুতরাং ক্যারিয়ার ব্যাপারটাতে নারী পুরুষ কোনো ব্যত্যয় নেই। নারীরাও এর দ্বারা টাকা ও সম্মানই প্রত্যাশা করে, নিজের আত্মমর্যাদা ও স্বাবলম্বী হওয়া প্রত্যাশা করে থাকে। আজ যেমন নারী পুরুষ সবাইকে চাকরি করার দিকে আহ্বান করা হচ্ছে, সবাইকে এইম ইন লাইফ হিসেবে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আর্মি অফিসার, পুলিশ ইত্যাদি হব, এগুলো শেখানো হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে। চিত্রটা চিরকাল এরকম ছিল না। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তথা 1960 সালের আগেও ব্যাপারটা এরকম ছিল না। অর্থাৎ নারী ও পুরুষ উভয়কেই একইভাবে ক্যারিয়ার করতে হবে, 9টা 5টা ডিউটি করা। পুরুষ যেরকম সিরিয়াসলি ক্যারিয়ার করছে, টাকা কামাচ্ছে, সম্মানের জন্য ছুটছে, নারীকেও একইভাবে টাকা কামাতে হবে, সম্মানের জন্য ছুটতে হবে। মানে নারী পুরুষে আত্মমর্যাদা ও আত্মতৃপ্তির বিষয়টি একই রকম হতে হবে, ভিন্ন নয়। এমনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও ছিল না। এটি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদের উত্থান ঘটল। একদিকে ছিল পুঁজিবাদী আমেরিকান ব্লক, আরেকদিকে ছিল সমাজতান্ত্রিক রাশিয়ান ব্লক। এই দুই গ্রুপের মাঝে শুরু হলো স্নায়ুযুদ্ধ। কে কত বেশি নিজ দেশে নিজ মতাদর্শ এর পুঁজিবাদ ও এর সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে, কার অর্থনীতি, বিজ্ঞান, মহাকাশ গবেষণা, আর্মি উৎপাদন কত উন্নত করতে পারে। কোরিয়া নিয়ে যুদ্ধ, ভিয়েতনাম নিয়ে যুদ্ধ, আফগান নিয়ে যুদ্ধ। উৎপাদনের এই প্রতিযোগিতার মধ্যে নারীদেরকে গণহারে ক্যারিয়ার দিকে নিয়ে আসা হলো। বিশ্বযুদ্ধের সময় শ্রমিকেরা গিয়েছিল যুদ্ধে, সেই জায়গাগুলোয় নিয়োগ দেওয়া হয়েছিল নারীদেরকে। বেতন দিতে হতো কম। যুদ্ধ শেষে শ্রমিকেরা ফিরে এলো, নারীরা ফিরে গেল ঘরে। এই ঘরে ফেরা নারীদের জব মার্কেট ধরে রাখতে পারলে শ্রমের যোগান থাকবে বেড়ে, ফলে শ্রমের দাম যাবে পড়ে। তাই লেখালেখির মাধ্যমে, বেস্ট সেলার বইয়ের মাধ্যমে, পোস্টারিংয়ের মাধ্যমে মেয়েদেরকে বোঝানো হলো ঘরের কাজ তারা অসুখী, বাইরে সে পুরুষের সাথে প্রতিযোগিতা করে নিজের অবস্থান দাঁড় করালেই তারা সুখী হতে পারবে। বিস্তারিত আলোচনায় সুযোগ নেই, সংক্ষেপে বলি। সে সময়টাতে নারীদেরকে বিভিন্নভাবে মোটিভেট করা হয় ক্যারিয়ারের দিকে আসার জন্য। এখানে ক্যারিয়ার মানে ফ্যাক্টরিতে চাকরি করা, পুরুষের সাথে জব মার্কেটে আসা, লেবার ফোর্সে আসা, এসে ক্যারিয়ার করা। ব্যাপারটা হচ্ছে পুঁজিবাদকে সমাজতন্ত্রের সাথে জেতা লাগবে। জেতার জন্য তখন তাদের বেশি মুনাফা প্রয়োজন, বেশি প্রফিট প্রয়োজন। বেশি প্রফিট যদি পেতে হয় তাহলে এক ভোক্তা তৈরি করতে হবে। আমার পরিবারে গাড়ি লাগবে একটা, বা ল্যাপটপ লাগবে একটা। এখন আমার ওয়াইফকে এমনভাবে মোটিভেট করে ফেললো যে এখন আমার পরিবারে ল্যাপটপ লাগছে দুটো, যেখানে একটাতেই পুরো পরিবারের কাজ চলতো সেখানে এখন দুটো লাগছে। অর্থাৎ ভোক্তা বাড়ানো। ভোক্তা বাড়লে লাভ হলো, তারা প্রোডাক্ট বেশি বিক্রি করতে পারবে, বেশি লাভ হবে। 2, শ্রমিক সস্তা করে ফেলতে হবে। যেমন জব মার্কেটে 10 জন পুরুষ আছে, সাথে 10 জন নারী চলে এলো। পোস্ট কর্মখালি কিন্তু 5টা, 5 জন 5টা পোস্টের বিপরীতে 10 জন পুরুষ ছিল, এখন 10 জন নারী এলো। এখন 5টা পোস্টের প্রার্থী 20 জন। এই 20 জন ক্যান্ডিডেটেরই চাকরি দরকার। আপনি এখন স্যালারি যদি কমিয়েও দেন, অর্ধেকও করে দেন, তারপরও আপনি এই 20 জনের মধ্যে 5 জন পেয়ে যাবেন। এভাবে শ্রমকে সস্তা করে ফেলা হলো। নারীকে জব মার্কেটে আনার মাধ্যমে কৃত্রিম প্রতিযোগিতা তৈরি করে শ্রমকে সস্তা করে ফেলা হয়। আর শ্রমকে সস্তা করার মাধ্যমে পুঁজিপতিরা বেশি প্রফিট করে, কারণ বেতন দিতে হয় কম বেতন দিলে তাদের কাছে বেশি লাভ থাকবে। এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বের পরিস্থিতি। এর আগে তাহলে কেমন ছিল দুনিয়া? ভিক্টোরিয়ান যুগে নারী, অর্থাৎ 1837 থেকে 1901 খ্রিস্টাব্দ। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের চেয়ারম্যান প্রফেসর লিন অ্যাম্ব্রাস জানাচ্ছেন, তখনকার যুগের নারীরা যথেষ্ট মানসিক পরিপূর্ণতা অনুভব করত গৃহজীবন এবং মাতৃত্বের মাঝেই। একজন নারীর যে পূর্ণতা সেটা ঘরোয়া পরিবেশ ও মাতৃত্বে। এটাই ছিল একজন নারীর ক্যারিয়ার এবং এর মধ্যেই সে আত্মমর্যাদা খুঁজে পেত, আত্মতৃপ্তি খুঁজে পেত এবং স্বাবলম্বন ও ক্ষমতায়ন সবকিছু খুঁজে পেত। এটা তখনকার ইউরোপের নারীদের কথা বলছি। তখনকার সমাজে পরিবারের গুরুত্ব, বিবাহের স্থায়িত্ব এবং নারীর সহজাত নৈতিকতা বোধ তাদের মধ্যে বজায় ছিল। এবং এখানে নারীর সম্মান মানে ফ্যামিলিকে সে কতটা গুরুত্ব দিচ্ছে, বিয়েকে টিকিয়ে রাখার জন্য তার কি চেষ্টা এবং সতীত্ব, সভ্যতা, ভব্যতা, ভদ্রতা ইত্যাদি দিয়ে একজন নারীর সম্মান নির্ধারণ করা হতো। অর্থাৎ নারীর ক্যারিয়ারে ছিল এই বিষয়গুলো। আজ সবকিছু উল্টে গেছে। পরিবার গঠনে ব্যর্থ নারী, অসভ্য বেলেল্লা নারীকে আইকন মনে করা হচ্ছে। তখনকার নারীরা ছিলেন ব্যস্ত, সক্ষম এবং সম্মানিতা ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, যাদের মূল শক্তি ছিল তাদের নৈতিক শ্রেষ্ঠত্ব এবং তাদের প্রকাশ ছিল
অন্যের সেবা। অথচ আজ ঘরের কাজ যারা করেন তাদেরকে এমনভাবে উপস্থাপন করা হয় যে তারা বেকার, শিক্ষিত হয়েও নারী বেকার। কিন্তু ঘরে কি আমাদের মায়েরা বেকার ছিলেন? মোটেই না। তারা নিঃশ্বাস ফেলার ফুরসত পর্যন্ত পেতেন না আমাদের নিয়ে। ঘরে যে সমস্ত মহিলারা কাজ করেন তারা বেকার নয়। অর্থাৎ পুঁজিবাদের যে ভ্যালু সিস্টেম, সেই পুঁজিবাদের জন্য যিনি কাজ করছেন না, ঘরে যে নারী কাজ করেন তিনি কাজ করছেন তার নিজের জন্য, তার স্বামীর জন্য, তার সন্তানের জন্য। সে পুঁজিবাদের দাসী হতে অস্বীকৃতি জানিয়েছে। অথচ ইতিহাসের কোনো পর্যায়েই নারীরা বেকার ছিলেন না। কৃষি, শিল্প সবখানেই নারীরা পুরুষের পাশাপাশি উৎপাদনে শ্রম দিয়েছেন, এখনো দিচ্ছেন। যখন শিল্প ছিল ঘরে, অর্থাৎ কুটির শিল্প, তখন তারা ঘরে থেকে সবকিছু করতে পেরেছেন। আজ যখন শিল্প কেবল বৃহৎ পুঁজির কারখানায় সীমাবদ্ধ হয়ে গেছে, তখন ঘর ছেড়ে কারখানায় টেনে আনা হয়েছে নারীকে। ঘর ছাড়াকেই ক্যারিয়ার বলা হচ্ছে। ওদিকে শেষ হয়ে গেছে নারীর ঘর, নারীর শরীর, নারীর মন। ইউরোপের নারীরাও সে সময় বেকার ছিলেন না। তারা ছিলেন কর্মব্যস্ত, তারা সক্ষম, তারা প্রতিষ্ঠিত ফিগার, একদম শক্তি সামর্থ্য ব্যক্তিত্ব। তাদের যে সতীত্ব, ধর্মপরায়ণতা, ধার্মিকতা এবং তাদের যে জনকল্যাণমূলক কার্যক্রমগুলো, এসব দ্বারা তাদের সম্মান ও মর্যাদা নির্ধারণ করা হতো। আমি শুনেছি এখনও আমাদের গ্রামের মানুষ এই কথা বলে, আমাদের গ্রামের 90% নারী কোরআন শরীফ শিখেছে আমার দাদির মায়ের কাছে। তিনি তো ছিলেন একজন গৃহিণী, কিন্তু পুরো গ্রামে তার কি পরিমাণ সম্মান ছিল ভেবে দেখুন। ব্যাপারগুলো ছিল এরকম যে তার সোশ্যাল ওয়ার্ক, মানুষকে সাহায্য করা, এটাই তার সম্মান ও মর্যাদা পাওয়ার উৎস ছিল। আমার নানি পুরোপুরি পর্দানশীল মানুষ। তিনি পুরো এলাকার মধ্যে বিখ্যাত ছিলেন নর্মাল ডেলিভারি করানোর জন্য। যত কষ্টই হোক, যত রাতই হোক, নারীকে ডাকা হতো। তিনি হয়তো সারা জীবনে কয়েক হাজারের উপরে ডেলিভারি করিয়েছেন ধাত্রী হিসেবে। সম্পূর্ণ ঘরোয়াভাবে শিখে তিনি ফ্রিতে এই সেবাটুকু গ্রামে গ্রামে দিতেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, আমিন। তার সম্মানের জায়গাটা খেয়াল করুন। মানুষ তার বাসায় উপহার সামগ্রী পাঠাচ্ছে। এই যে মানুষের কল্যাণে কাজ করা এবং তার যে একটা নৈতিক উচ্চতা, এটিই ছিল তার সম্মানের মূল জায়গা। কিন্তু আজকে মানুষ কোথায় সম্মান খুঁজছে? সতীত্ব হারিয়ে হলেও সিনেমা করবে, নাটক করবে, মডেল হিসেবে অফিসে সেজেগুজে রূপে সবাইকে মোহিত করে রাখবে। এটার মধ্যে তারা আজ সম্মান খুঁজছে। বিষয়টা তুলনা করুন। 1961 সালে মিসেস বিটন এর বুক অফ হাউসহোল্ড ম্যানেজমেন্ট, গৃহস্থলী ব্যবস্থাপনা নামে একটি বই প্রকাশ হয়, যেটা 50 বছরেও বেশ সময় ধরে বেস্ট সেলার হিসেবে ছিল। বইটির বিষয়বস্তু ছিল কিভাবে একজন গৃহিণী নিপুণা হওয়া যায়, কিভাবে কর্মব্যস্ত পুরুষের জন্য জান্নাতি ঘর প্রস্তুত করে রাখা যায়। আপনি সে সময়কার নারীদের রুচিটা খেয়াল করুন, তাদের ক্যারিয়ার, তাদের শিক্ষা, তাদের ফ্যাশন ইত্যাদি বিষয়গুলো কল্পনা করুন। এসব ছিল তাদের নারী শক্তি, ক্ষমতায়ন, তাদের ক্যারিয়ার, ফ্যাশন, শিষ্টাচার, ঘরের সাজসজ্জা, সামাজিক কর্মকাণ্ড, ধর্মভক্তি এবং জনকল্যাণমূলক কার্যক্রম। এসবের দ্বারা তারা নিজেদের এক দুনিয়া তৈরি করে নিয়েছিল, যার মাঝে নারীরা পূর্ণ ক্ষমতায়িত ছিল। অর্থাৎ সে সময়কার নারীরা ক্ষমতাবতী ছিলেন না এরকম নয়, বলা যায় টাকার মাপকাঠিতে ক্ষমতাবতী ছিলেন না, টাকার মাপকাঠিতে মর্যাদা সম্পন্ন ছিলেন না, কিন্তু তারা মর্যাদা সম্পন্ন ছিলেন নিজেদের চারিত্রিক গুণাবলী দিয়ে, ইলিম দিয়ে। আমরা বহু নারী আলেমার কথা জানি। মধ্যবিত্ত নারীরা মাতৃত্ব এবং গৃহজীবনকে একটি মিষ্টি পেশা হিসেবে মনে করত, যা ছিল ফ্যাক্টরি জবের বিকল্প। তখন বিবাহিত নারীর মূল কর্ম ও পেশা ছিল মাতৃত্ব, সন্তান প্রতিপালন, সন্তানের শিক্ষা দীক্ষা, পুষ্টি, রুচি, মন মানসিকতা গড়ে তোলা, সন্তানের ব্রেইন ডেভেলপমেন্ট এবং ঘর বাড়িটাকে সুন্দর করে ঠিকঠাক মতো গুছিয়ে রাখা। এটাই ছিল তার ক্যারিয়ার, পরিপূর্ণতা ও মর্যাদার স্থান। একজন নারীর জন্য পরিপক্কতা এবং সম্মান বয়ে আনে বিবাহ, আর মাতৃত্ব দ্বারা নিশ্চিত হতো যে তিনি প্রকৃত ও পরিপূর্ণ নারী হয়ে উঠতে পেরেছেন। মাতৃত্বকে দেখা হতো একজন নারীর মানসিক ও আধ্যাত্মিক পরিপূর্ণতা হিসেবে, এক সামাজিক দায়বদ্ধতা হিসেবে, রাষ্ট্রের প্রতি একটি কর্তব্য হিসেবে এবং একটি ফুল টাইম কর্মব্যস্ততা হিসেবে। সত্যিকারের মাতৃত্ব দাবি করে যে নারীরা তাদের সন্তানদের জন্য সর্বদা হাজির থাকবে। সে যখন মা হয়ে যাবে, পৃথিবীতে একটি প্রজন্ম উপহার দিবে। এটাই হবে তার নারী জন্মের সার্থকতা, মাতৃত্বই তার পূর্ণতা। একজন নারীর সমাজ সেবাই হচ্ছে সমাজের জন্য একটি আদর্শ সন্তান রেখে যাওয়া। দেশ ও সমাজের প্রতি তার কর্তব্য হচ্ছে একজন সুস্থ মন মানসিকতা ও রুচি সম্পন্ন এক বা একাধিক নাগরিক দুনিয়ায় রেখে যাওয়া। আর এটি হচ্ছে তার ফুল টাইম জব। অর্থাৎ আজকে আমরা নারীর ক্যারিয়ার বলতে, নারীর ক্ষমতায়ন বলতে, নারীর স্বাবলম্বী হওয়া ও মর্যাদা সম্মান বলতে যে জিনিসটা বুঝি, এই ব্যাপারটা চিরকাল এমন ছিল না। ইউরোপের বিভিন্ন দর্শনের সম্মিলনে ফেমিনিজম নামে যে একটা জীবন দর্শন তৈরি হয়েছে, তার মাধ্যমে এটা মূলত পুঁজিবাদের এজেন্ডা, ব্যবসায়ীদের স্বার্থে নারীকে জব মার্কেটে নিয়ে আসতে
হবে। তাদের বোঝাতে হবে যে তুমি যদি ক্যারিয়ার করো তাহলে এটাই তোমার জন্য গৌরব ও সুখ্যাতির বিষয়। মা হওয়া, সন্তান পালন করা, ঘরবাড়ি সামলানো এটা ছোট কাজ, অসম্মানজনক কাজ। আর চাকরি করা, ব্যবসা করা বিরাট কাজ, সম্মানের কাজ। এই সব কিছু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে পুঁজিপতি ব্যবসায়ী পুরুষদের নিজস্ব প্রয়োজনে নারীদের মধ্যে ছড়ানো হয়েছে। ভিক্টোরিয়ার যুগের কথা যা বললাম এটা ছিল মেয়েদের ক্যারিয়ারের আগের কনসেপ্ট, যেটি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর ক্যারিয়ারের নতুন যে কনসেপ্টটা মেয়েদের দেওয়া হয়েছে সেটা কিসের সাথে সামঞ্জস্যপূর্ণ তা আমরা এখন দেখব।